সিবিআই আমার স্বামীকে এভাবে হত্যা করলে আমি তদন্ত চাইছি। যাদের নাম লালনের কাছ থেকে সামনে চলে আসার সম্ভাবনা ছিল তাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। হয় ক্রিমিনাল কনস্পিরেসি আছে, না হলে ক্রিমিনাল নেগলিজেন্স আছে। সিবিআই এসে আমার সব তছনছ করে দিল। কালকে নিয়ে গেছিল বাড়িতে? বাড়ি নিয়ে যায়নি, হ্যাঁ মারতে নিয়ে গেছিল। হ্যাঁ, তখন কি অবস্থা ছিল ওর? ভালো অবস্থা ছিল। আমার এত মেরেছে, আমাকে বলছে আজ আমাকে মেরে দিবে, আজ আমাকে শেষ করে দিবে। আমার মায়ের বাড়িতে নিয়ে গেছে, আমাকেও মারলো ওখানে। এটা হত্যাই হোক বা আত্মহত্যা হোক, সিবিআই দায় এড়াতে পারে না। সুপ্রিম কোর্টের রায় আছে যে যে জায়গাটাকে লক আপ হিসেবে ব্যবহার করা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। লালন একদিকে ভাদু শেখ হত্যার সাক্ষী, অন্যদিকে এই পুড়িয়ে মারার কেসে অভিযুক্ত। সিবিআই এর অ্যারেস্ট চাই, ফাঁসি চাই। এটা যেহেতু কাস্টডি ডেথ, সেই জন্য ভিডিও করে এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে পাঠাতে হবে, তারাও তদন্ত করবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে ভাদু শেখ যখন নিহত হন, এই লালন শেখ কিন্তু তখন ভাদু শেখের সঙ্গে ছিলেন। তাকে কিভাবে মারা হয়েছে সেটা সে নিজের চোখে দেখেছে। মেরে পোড়ানো হোক বা পুড়িয়ে মারা হোক, সেই ঘটনা যে ঘটেছে তাতে অন্যতম অভিযুক্ত হচ্ছেন লালন। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক। বকটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখ। লালন শেখ বর্তমানে মৃত, কিন্তু মৃত্যুটা ঘিরে অসংখ্য প্রশ্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হেফাজতে থেকে কি করে এত বড় একজন অভিযুক্তের মৃত্যু ঘটতে পারে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। রাজ্যের শাসক দলও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। মৃত্যুটা কি নিছকে শুধু একটা মৃত্যু, নাকি রয়েছে কোনো রাজনৈতিক অঙ্ক? এই সমস্ত বিষয়ে কথা বলতে চলে এসেছি। আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম। প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলায় স্বাগত। সিবিআই হেফাজতে থাকাকালীন অবস্থায় একজন অভিযুক্তের এরকম রহস্যজনক মৃত্যু, কি বলবেন? দেখুন, যেহেতু সে সিবিআইয়ের কাস্টডিতে ছিল, এটা হত্যাই হোক বা আত্মহত্যা হোক, সিবিআই দায় এড়াতে পারে না। যদি হত্যা হয় তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু যদি আত্মহত্যাও হয় তাহলেও সে যে আত্মহত্যা করার সুযোগ পেল, সে যাতে না করতে পারে এরকম কোনো ব্যবস্থা করা হয়নি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সুপ্রিম কোর্টের রায় আছে যে যে জায়গাটাকে লক আপ হিসেবে ব্যবহার করা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। বিভিন্ন গণমাধ্যমে আমি যেটা দেখছি যে ওখানে যেখানে তাকে রাখা হয়েছিল সেই লক আপের মধ্যে সিসিটিভি কিছু ছিল না। সিসিটিভি থাকলে কি সুবিধা হতো? যদি কেউ সেখান থেকে তাকে বের করে নিয়ে যেত, গিয়ে হত্যা করে ডেড বডি নিয়ে আসতো, সেটা দেখা যেত। যদি কেউ সেখানে ঢুকে তাকে হত্যা করতো তাহলে সেটা দেখা যেত। সে যদি নিজে আত্মহত্যাও করে তাহলে সে কিভাবে, সে যেখান থেকে ঝুলেছে সেখানে কিভাবে পৌঁছলো, কিভাবে সে যেটাকে ফাঁস হিসেবে ব্যবহার করেছে তৈরি করলো, কি অবস্থায় সে মারা গেল, সেটা সম্পূর্ণ দেখা যেত। সেই সিসিটিভি না থাকার ফলে এগুলো দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও গলায় দড়ি দিয়ে কেউ যদি মারা যায় তাহলে তার যেরকম সিমটম হয় এবং কাউকে মেরে ফেলে টাঙালে তাদের যে সিমটম হয়, সেগুলোতে এতটাই ফারাক থাকে যে যারা ভালো তদন্ত জানেন, সে পুলিশ অফিসারই হোক আর ম্যাজিস্ট্রেটই হন, তারা সেটা বুঝতে পারবেন যে এটাকে মেরে ঝোলানো হয়েছে, না এটাকে ঝুলিয়ে দেওয়ার পর বা নিজে ঝুলে পড়ে মরেছে। এবং সে গলার ফাঁসের যে গিট, যেখান থেকে ঝুলছে সেখানে তার পৌঁছতে পারার সম্ভাবনা এবং তার পায়ের নখ কোন দিকে আছে, তার আকৃতি, এগুলো দেখে তার জিভ থেকে যে লালাটা যেটা পড়েছে সেটা সরল রেখা নিচে আছে কিনা বা তার কোনো বীর্যপাত হয়েছে কিনা, এরকম অসংখ্য সিমটম হয়। সেগুলো দেখলে কিন্তু দক্ষ তদন্তকারী অফিসার বা ম্যাজিস্ট্রেট বুঝতে পারবেন যে কী ঘটেছে।
কিন্তু একটা বিষয় উঠে আসছে, এই মৃত্যুকে ঘিরে বর্তমানে রাজনৈতিক চর্চা তুঙ্গে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই মৃত্যুকে ঘিরে নিজের মন্তব্য প্রকাশ করেছেন একদম সরাসরি জনসভা থেকে। তিনি বলেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যখন অধীনে একজন অভিযুক্ত রয়েছেন, তাদের হেফাজতে রয়েছেন, সেই সময় এই মৃত্যু সত্যি খুব অবাঞ্ছনীয়। দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কিন্তু পরবর্তীকালে পদক্ষেপ নেবেন, কি বলবেন? দেখুন, দলীয়ভাবে তিনি কি পদক্ষেপ নেবেন সেটা ঠিক না বেঠিক সে ব্যাপারে আমি কোনো মন্তব্যে যাচ্ছি না, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কিভাবে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ সে আত্মহত্যা করতে যদি করে থাকে তাহলে কি করে করতে পারলো, বা তাকে যদি কেউ হত্যা করে থাকে তাহলে সেটা কিভাবে ঘটলো, কি কারণ, সেটা সামনে আসা উচিত। আপনারা হয়তো জানেন যে হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরে ইনি মেনশন হয়েছে। তিনি যদি একটা নিরপেক্ষ কোনো তদন্তের আদেশ দেন কিছু, তাহলে তো খুব ভালো, সামনে আসার সম্ভাবনা অনেক বেশি হবে। যদি সেটা নাও হয় তাহলে যারা তদন্ত করবেন, যেমন এটা যেহেতু কাস্টডি ডেথ, সেই জন্যে ভিডিও করে এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে পাঠাতে হবে, তারাও তদন্ত করবেন। এবং যেহেতু আপনারা এসপির কথা শুনেছেন যে ইউডি কেস শুরু করা হয়েছে, ইউডি কেস হলে প্রথমে যে ইনকোয়েস্ট, সেটা যেহেতু এটা কাস্টডিতে ডেথ এবং মৃত্যুর কারণ নিয়ে মতপার্থক্য আছে, সেটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হওয়ার কথা। ম্যাজিস্ট্রিয়াল যদি ইনকোয়েস্ট হয় তারপরে পোস্টমর্টম তো হবেই। কিন্তু এই বিষয়টা সত্যি খুব প্রশ্ন চলে আসছে যে এই বগটুই হত্যাকাণ্ডের মতো এত বড় একটা ঘটনা, যেখানে গণহত্যা একটা হয়েছে, সেইখানে মূল অভিযুক্ত লালন শেখকে ধরা হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন তাকে সরাসরি সিবিআই নিচে হেফাজতে নিল, হেফাজতে থাকাকালীন অবস্থায় একটা অভিযুক্তের মৃত্যু, সেই জায়গায় কোথাও কি সিবিআইয়ের কোনো গাফিলতি লক্ষ্য হচ্ছে, বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআইয়ের বর্তমানে দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট বা যোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠছে না? দেখুন, সিবিআই, আমি তো প্রথমেই বললাম যে সে আত্মহত্যাই করে থাকুক বা তাকে হত্যাই করা হোক, কোনো অবস্থাতে সিবিআই দায় এড়াতে পারবে না। সে কাস্টডিতে ছিল এবং মারা গিয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মতপার্থক্য যেটা আছে যে সে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক ছকে আপনি গন্ধ পাচ্ছেন? দেখুন, বগটুয়ে ঘটনার দিন কোনো রকম তদন্তের আগে সেখানকার একজন শাসক দলের নেতা মতামত জানিয়ে দিয়েছিলেন যে কীভাবে পুড়ে তারা মারা গিয়েছে। তো তার এরকম তদন্তের কোনো ট্রেনিং আছে বলে আমার জানা নেই, এবং তদন্তের ট্রেনিং থাকলেও ঘটনাস্থলে না গিয়ে হাওয়াতে হাওয়াতে কিছু বলে দেওয়া যায় বলে আমার ধারণা নেই। একদম বীরভূমের একজন প্রভাবশালী নেতা, তিনি তো বলেছিলেন বগটুই কাণ্ডে টিভি ফেটে লোকে মানুষ মারা গেছে। তো আপনি যেটা বললেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের কি কোনো রকমের যোগসূত্র কি আপনি বুঝতে পারছেন? আপনি দীর্ঘদিন আপনি এই ধরনের বিষয় নিয়ে তদন্ত করেছেন বিভিন্ন আপনার কর্মজীবনে। শুধু সেইটা নয়, পরে যখন মুখ্যমন্ত্রী গেলেন, খুব সম্ভবত 21 তারিখের বোধহয় ঘটনা, 24 তারিখে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সেই নেতা, যিনি কোনো সরকারি পদাধিকারী নন, তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন যে সুচপুরের কেসটা যেভাবে সাজানো হয়েছিল এই কেসটা সেভাবে সাজাতে হবে। এ কথা কেউ বলতে পারে না যে কেস কিভাবে সাজাতে হবে। পুলিশ তদন্ত করবে, যদি কারোর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাকে কোর্টে পাঠানো হবে। কাকে পাঠানো হবে সেটাও অন্য কেউ বলতে পারে না। তো এই রকম যারা লোক, এবং একটা কথা মনে রাখতে হবে যে ভাদু শেখ যখন নিহত হন, এই লালন শেখ কিন্তু তখন ভাদু শেখের সঙ্গে ছিলেন। বিভিন্ন চ্যানেলে, খবরের কাগজে তার বক্তব্য যেটা বেরিয়েছে, তাকে কিভাবে মারা হয়েছে সেটা সে নিজের চোখে দেখেছে। এরপরে লোকদেরকে যে একসঙ্গে জড়ো করে মেরে পোড়ানো হোক বা পুড়িয়ে মারা হোক, সেই ঘটনা যে ঘটেছে তাতে অন্যতম অভিযুক্ত হচ্ছেন লালন। অর্থাৎ লালন একদিকে ভাদু শেখ হত্যার সাক্ষী, অন্যদিকে এই পুড়িয়ে মারার কেসে অভিযুক্ত। অর্থাৎ এই দুটো কেসের তদন্ততেই লালন কিন্তু অনেক বেশি খবর তদন্তকারী সংস্থাকে দিতে পারত। তার মৃত্যুর ফলে এই দুটো মামলারই তদন্তের কিন্তু অপূরণীয় ক্ষতি হলো, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এবং যাদের নাম
লালনের কাছ থেকে সামনে চলে আসার সম্ভাবনা ছিল, তাদের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। বীরভূমের মতো জায়গায় পঞ্চায়েত ভোটের আগে এই যে এরকম একটা ঘটনা, সেই ঘটনায় দাঁড়িয়ে রেখে বীরভূমের রাজনীতির সমীকরণ কি আবার মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে যদি কোনোভাবে চিহ্নিত করা যায় যে সেই ব্যক্তি কোনো নির্দিষ্ট দলের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, তাহলে তাকে সরিয়ে দাও বা পৃথিবী থেকেই মুছে দাও। দেখুন, আমি একটা কথা বলবো। আজকে একটা ইংরেজি দৈনিকে খবর বেরিয়েছে, একদম প্রথমে যে ফ্ল্যাপ আছে সেখানে, যে দিল্লির রোহিণী জেলে একজন আসামি যখন থাকতেন, প্রতি মাসে সে জেলের লোকদের 1.5 কোটি টাকা ঘুষ দিতেন, এবং সে সুপ্রিম কোর্টের একজন জজের নাম করে অন্য জজদের ফোন করতেন, এবং কেন্দ্রীয় সরকারের সেক্রেটারিদের নাম করে, মানে আমি সেই সেক্রেটারি বলছি বলে, তোলা তুলতেন। তার মানে এটা যদি আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম একদম দুর্নীতিতে পচে না যেত, তাহলে এটা সম্ভব ছিল না। তো আমাদের এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পচে যাওয়ার ফলেই লালনের মৃত্যু সম্ভব হয়েছে। সেটা হত্যাই হোক বা আত্মহত্যাই হোক, হয় ক্রিমিনাল কনস্পিরেসি আছে, না হলে ক্রিমিনাল নেগলিজেন্স আছে। কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি লালনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসছে, লালনের স্ত্রী অভিযোগ করছেন যে তাকে বারে বারে সিবিআই কিছু দুজন আধিকারিক তাকে হুমকি দিয়েছিল, যদি 50 লক্ষ টাকা তাদেরকে না দেওয়া হয় অর্থাৎ সেই সিবিআই আধিকারিকদের, তাহলে হয়তো লালনের আর বাঁচা হবে না, লালনকে আর তারা জীবিত দেখতে পারবেন না, এমনটাও বলে দিয়েছিল। এমনকি তিনি অভিযোগ তুলেছে যে লালন তো মারা যাবেন অবশ্যই, তার পাশাপাশি তাকেও আত্মহত্যা করতে, এরকম সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টত তিনি সামনে এসে এই অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, লালনের মৃত্যু হয়েছে, হত্যা হোক বা আত্মহত্যা হোক, পরিবারের লোকজন, আত্মীয় স্বজন লালনকে হারিয়েছে, অতএব তারা স্বাভাবিকভাবে খুবই মর্মাহত। তারা যা বলছেন, কিন্তু আমি বলবো যে সিবিআইয়ের অফিসাররা যদি এরকম কিছু দাবি করে থাকেন, তাহলে সেটা তারা স্থানীয় থানায়, এসপি কিংবা সিবিআইয়ের সিনিয়র অফিসারদের কাছে যদি এই ঘটনা ঘটার আগে রিপোর্ট করতেন, তাহলে সেটার গুরুত্ব অনেক বেশি হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।